স্টারডাস্ট একজন ডাব্লিউডাব্লিউই সুপারস্টার, যার মধ্যে হয়তো অনেক প্রতিভা ছিল, অনেক পোটেনশিয়াল ছিল, কিন্তু ডাব্লিউডাব্লিউই তার সেই প্রতিভা, তার সেই পোটেনশিয়ালকে কোনোদিন দেখতেই পায়নি বা কোনোদিন ইউটিলাইজ করার চেষ্টাই করেনি, বা বলা যেতে পারে সে নিজেও কখনো তার নিজেকে প্রকাশ করার সুযোগই পায়নি। রোস্টারের অন্যান্য সুপারস্টারদের ভিড়ে সে যেন কোথাও হারিয়ে গেছিল, শুধুমাত্র একটা ক্যারেক্টার হয়েই রয়ে গেছিল। কিন্তু তারপর এলো সাল 2016, যখন তার সাথে ডাব্লিউডাব্লিউর কন্ট্রাক্ট শেষ হলো আর ডাব্লিউডাব্লিউই তাকে রিলিজ করে দিল। কিন্তু ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ হয়ে তার সামনে যেন অপরচুনিটির একটা নতুন দরজা খুলে গেল। সে নিজেকে প্রকাশ করার নতুন করে সুযোগ পেয়ে গেল। সে ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে ইন্ডিজে রেসলিং করলো, নিউ জাপান প্রো রেসলিং মানে এনজেপিডব্লিউতে রেসলিং করলো। সেখানে সে নিজেকে আরও নতুনভাবে গড়ে তুললো, নিজেকে আরও ভালোভাবে প্রকাশ করতে পারলো ফ্যান্সদের সামনে, দর্শকদের সামনে। এমনকি সে নিজের আইডেন্টিটিতে, নিজের ক্যারেক্টারের সাথে একটা নতুন কোম্পানিও খুলে ফেললো, যার নাম হলো অল এলিট রেসলিং মানে AEW। সেইখানে সে নিজেকে আরও ভালোভাবে গড়ে পিঠে নিল, এমনকি নিজেকে আরও ভালোভাবে প্রকাশ করলো আর এটা প্রমাণ করে দিল যে সে শুধুমাত্র একটা ক্যারেক্টার না, সে হলো দ্য মেইন ইভেন্ট। আর এইভাবেই স্টারডাস্ট হয়ে উঠল দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস। কিন্তু ওই দিকে আর একজন, যেই সময় কোডি রোডস ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে গেছিলো, সেই সময় ডাব্লিউডাব্লিউর হাল নিজের হাতে ধরেছিল। সে সব সময় সব পরিস্থিতিতে সবার আগে দাঁড়িয়ে থাকতো। যখনই ডাব্লিউডাব্লিউ তাকে প্রয়োজন পড়েছে, সে সবসময় ডাব্লিউডাব্লিউকে এই আশ্বাসটা দিয়ে গেছে যে আমি তো আছি, আমি সামলে নেব। হ্যাঁ, হয়তো সবসময় সে চলেনি, কোনো সময় তাকে নিজেকে আবার নতুনভাবে প্রমাণ করতে হয়েছে, তার ক্যারেক্টারে চেঞ্জ করতে হয়েছে, কিন্তু সে সব সময় নিজেকে ধরে রাখার চেষ্টা করেছে, নিজেকে ডাব্লিউডাব্লিউতে মেনটেন করে রাখার চেষ্টা করেছে। হ্যাঁ, এইখানে আমি কথা বলছি আমাদের সেথ ফ্রিকিন রলিন্সের। আর এইভাবেই সে নিজেকে প্রমাণ করে দিয়েছে যে সে হলো ডাব্লিউডাব্লিউর দ্য আলটিমেট ওয়ার্ক হর্স। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এবার ফাস্ট ফরওয়ার্ড টু 2022 মানে রাসেলমেনিয়া 38-এর সময়। আর রাসেলমেনিয়া 38-এ যেখানে ডাব্লিউডাব্লিউর বাকি সুপারস্টাররা তো রাসেলমেনিয়ার অপরচুনিটি পেয়ে যাচ্ছিল, কিন্তু এই সুপারস্টার মানে সেথ ফ্রিকিন রলিন্স, সে রাসেলমেনিয়াতে তার নিজের কোনো স্পট খুঁজেই পাচ্ছিল না। তাকে লিটারেলি ডাব্লিউডাব্লিউর কাছে একটা ম্যাচ চাইতে হয়েছিল রাসেলমেনিয়ায়। আর ভাগ্যের যেমন বললাম কি নির্মম পরিহাস দেখো, সেই সময় যখন সেই কিনা জানতোই না তার রাসেলমেনিয়ার অপোনেন্ট কে হবে, সে তো একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে রেখেছিল রাসেলমেনিয়া 38-এ, শুধুমাত্র রাসেলমেনিয়া একটা স্পট মানে আর্ন করার জন্য। আর সেই সময় তার সেই সিক্রেট অপোনেন্ট, তার সেই মিস্টিরিয়াস অপোনেন্ট হয়ে বেরিয়ে এলোকে সেই সুপারস্টার যাকে কিনা ডাব্লিউডাব্লিউ 2016-তে রিলিজ করে দিয়েছিল। কিন্তু এইবার সে শুধু কোনো ক্যারেক্টার হয়ে ফেরেনি, সে ফিরেছিল ডাব্লিউডাব্লিউকে ওভারটেক করার জন্য, ডাব্লিউডাব্লিউতে রাজ করার জন্য। আর তার নাম ছিল দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস। সেই কোডি রোডস আর সেথ রলিন্সের ম্যাচ তারপর রাসেলমেনিয়া 38-এ হলো। আর রাসেলমেনিয়া 38-এ কোডি রোডস সেথ রলিন্সকে হারিয়ে দিয়ে এটা প্রমাণ করে দিল যে এখন সে আর সে আগে স্টারডাস্ট নেই, সে এখন পরিবর্তিত হয়ে গেছে, তার মধ্যে পরিবর্তন এসেছে, আর সে এখন হয়ে গেছে দ্য মেইন ইভেন্ট। এখন সব কিছু তার অ্যারাউন্ডেই ঘুরবে। কিন্তু সেথ রলিন্সও তো ছেড়ে দেওয়ার পাত্র ছিল না, তো তাদের মধ্যে আবার একটা রিম্যাচ অনুষ্ঠিত হলো, যেখানে ব্যাকল্যাশে আবার সেথ রলিন্স আর কোডি রোডসের মধ্যে একটা ম্যাচ হলো। কিন্তু সেইখানেও কোনোভাবে সেথ রলিন্সকে রোল আপ করে পিন করে কোডি রোডস আবার সেথ রলিন্সকে হারিয়ে দিল। আর স্কোর হয়ে গেল 2-0, 2 ফর কোডি রোডস, 0 ফর সেথ ফ্রিকিন রলিন্স। তো ইতিমধ্যে ইনরিং ম্যাচে তো কোডি রোডস সেথ রলিন্সকে অলরেডি 2বার হারিয়ে দিয়েছিল, কিন্তু সেথ রলিন্সের আত্মবিশ্বাসকে কোডি রোডস তখনও হারাতে পারেনি। তাই সেথ রলিন্স আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলো, আর এবার সেথ রলিন্স কোডি রোডসকে চ্যালেঞ্জ করে দিল একটা হেল ইন আ সেল ম্যাচের জন্য। আর তাদের মধ্যে সেই বছর একটা হেল ইন আ সেল ম্যাচ অনুষ্ঠিত হলো। কিন্তু সেথ রলিন্সের মধ্যে যদি আত্মবিশ্বাস থেকে থাকে, তাহলে কোডি রোডসও সেই বছর প্রমাণ করে দিয়েছিল যে তার মধ্যেও আত্মবিশ্বাস আছে, আর তার আত্মবিশ্বাস হয়তো আরও বেশি দৃঢ়। কারণ সেই হেল ইন আ সেল ম্যাচের আগে কোডি রোডসের একটা গুরুতর ইনজুরি হয়ে গেছিল, কিন্তু কোডি রোডস সেই ইনজুরির জন্য হেল ইন আ সেল ম্যাচ থেকে পিছু পা হয়ে যায়নি। হয়তো কোডি রোডসের জায়গায় অন্য কেউ হলে সেই ম্যাচটা ক্যান্সেল হয়ে যেতে পারত, কিন্তু কোডি রোডস সেই ইনজুরির সাথে সেই ম্যাচে কম্পিট করার জন্য রেডি হয়ে গেছিল। এমনকি কোডি রোডস তো সেই ম্যাচে কম্পিট করে বলা যেতে পারে শুধুমাত্র একটা হাতেই
সেথ রলিন্সকে সেই হেল ইন আ সেল ম্যাচেও হারিয়ে দিয়েছিল, যদিও ম্যাচটা একটা অসাধারণ ম্যাচ ছিল। তো মাত্র এক হাতে সেথ রলিন্সকে হারিয়ে দিয়ে কোডি রোডস এটা অলরেডি প্রমাণ করে দিয়েছিল যে সেথ রলিন্স আর কোডি রোডসের যে প্রতিদ্বন্দ্বিতা চলছে সেই প্রতিদ্বন্দ্বিতায় কোডি রোডসই হলো সেথ রলিন্সের সুপিরিয়ার। আর এই মুহূর্তে সেথ রলিন্সের আত্মবিশ্বাসও পুরোপুরি ভেঙে গেছিল, কারণ ইতিমধ্যে তাদের দুজনের মধ্যে স্কোর হয়ে গেছিল 3-0, 3 ফর কোডি রোডস, 0 ফর সেথ ফ্রিকিন রলিন্স। আর এইভাবেই কোডি রোডস হয়ে উঠেছিল সেথ রলিন্সের সব থেকে বড় রাইভেল। আর এরা দুইজন যে কখনো একসাথে আসতে পারে, একসাথে কাজ করতে পারে, এটা কেউ কোনো দিন কল্পনাও করেনি। কিন্তু এই সময়ের মধ্যেই ডাব্লিউডাব্লিউইতে আর একটা শক্তি নিজের সর্বোচ্চ স্তরে উঠছিল, আর সে শুধু একা ছিল না, তার সাথে ছিল তার ব্লাড লাইন। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের অরিজিনাল ট্রাইবাল চিফ, আমাদের অনলি ট্রাইবাল চিফ রোমান রেইন্সের। সেই সময় আমাদের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন রোমান রেইন্স তার ব্লাড লাইনের সাথে স্ম্যাকডাউনে রাজ করছিল, আর তার শক্তিকে ভাঙা কারো পক্ষে সম্ভব হচ্ছিল না। কিন্তু সেই সময় আমরা দেখলাম সেথ রলিন্সকে হারানোর পর নিজের ইনজুরি থেকে রিকভার করে রয়্যাল রাম্বলও জিতে গেল কোডি রোডস। আর রয়্যাল রাম্বল জিতে কোডি রোডস সামনা করতে গেল সেই শক্তির, মানে রোমান রেইন্সের। কিন্তু সেইখানে কোডি রোডস একটা শিক্ষা পেল যে সে একা কখনোই এই শক্তিকে পরাস্ত করতে পারবে না। আর এই শিক্ষাটা পাওয়ার সাথে সাথেই রোমান রিংসের হাতে সোলো সিকোয়ার সাহায্য নিয়ে হলেও রোমান রিংসের হাতে পরাস্ত হলো দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস। আর এইভাবে কোডি রোডসের একটা স্বপ্নই রয়ে গেল, আর তার আর চ্যাম্পিয়ন হওয়া হলো না। কিন্তু সেই সময় সেথ রলিন্সের সময় আবার ভালো চলতে শুরু করেছিল। সেথ রলিন্স হয়ে গেছিল ব্র্যান্ড নিউ আর সবার প্রথম ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন নতুন চ্যাম্পিয়নশিপটার সাথে। আর সেই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের একটা লেগেসি বিল্ড করার চেষ্টা করছিল। কিন্তু তার পরের বছর আবার যখন রয়্যাল রাম্বলের সময় এলো, তখন কোডি রোডস আবার সেই রয়্যাল রাম্বল ম্যাচটা জিতে আবার চ্যালেঞ্জ করে দিল রোমান রেইন্সকে। আর এইবার কোডি রোডস পুরোপুরি রেডি ছিল, আর কোডি রোডসকে আটকানো মানে এই সময় আরও বেশি কঠিন ছিল। কিন্তু সেই সময় রোমান রেইন্সের শক্তিও আরও বেড়ে গেছিলো, কারণ রোমান রেইন্সের সাথে চলে এসেছিল তার কাজিন, তার বড় ভাই, দ্য ফাইনাল বস, দ্য রক। আর রক আর রোমান রেইন্সকে থামানো সেই সময় ইম্পসিবল লাগছিল। আর দেখে মনে হচ্ছিল রক আর রোমান রেইন্স এবার ডাব্লিউডাব্লিউইকে পুরোপুরি টেক ওভার করে নেবে। আর ওই দিক থেকে রয়ে তখন রাজ করছিল সেথ ফ্রিকিন রলিন্স। কিন্তু সেথ রলিন্সও বুঝতে পারলো যে রক আর রোমান রেইন্সের যদি সব কিছু এইভাবেই চলতে থাকে, তাহলে সেই দিন আর বেশি দূরে নেই যখন ডাব্লিউডাব্লিউ সব কিছুই রক আর রোমান রেইন্সের ইশারায় চলবে। আর সেথ রলিন্স এটা কখনোই হতে দিতে পারতো না। তাই সেই কারণে সেথ রলিন্সও এইটা মানে একটা পরিকল্পনা নিল যে এই শক্তিটাকে শেষ করতে হবে। কিন্তু সেথ রলিন্সও জানতো যে একার পক্ষে সেই কাজ কখনোই সম্ভব না, সে একা কিছুই করতে পারবে না। তাই সেই সময় সেইটা ঠিক করলো যে সে এইবার কোডি রোডসকে সাহায্য করবে, যাতে কোডি রোডস তার স্বপ্ন পূরণ করতে পারে, আর তার সাথে সাথে রোমান রেইন্স আর রকের এই যে একটা শক্তি গড়ে উঠছে ডাব্লিউডাব্লিউইতে, সেই শক্তিটাও যাতে শেষ করতে পারে। তো সেই সময় কোডি রোডস তার সব থেকে বড় রাইভেল, তাকে সাহায্য করার পরিকল্পনা নিল আমাদের সেথ ফ্রিকিন রলিন্স। আর শুধু তাই না, সে কোডি রোডসকে কথাও দিল যে তার এই জার্নিতে, তার এই স্টোরি ফিনিশ করার জার্নিতে তার শিল্ড হয়ে কাজ করবে সেথ রলিন্স। আর সেথ রলিন্স কোডি রোডসকে সবভাবে সাহায্য করবে যাতে কোডি রোডস রোমান রেইন্সকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হতে পারে। আর শুধুমাত্র সে কথা দিয়েছিল তাই নয়, সে সেই মতো কাজও করেছিল। আর সেই কাজ করতে গিয়ে তাকে নিজেকে স্যাক্রিফাইস করতে হয়েছিল, নিজের কেরিয়ারকে স্যাক্রিফাইস করতে হয়েছিল। কারণ রাসেলমেনিয়া 40-র নাইট 1-এ ট্যাগ টিম ম্যাচে কম্পিট করার পর সেথ রলিন্স নিজের 100%-এ ছিল না। সেই কারণে রাসেলমেনিয়া 40-র নাইট 2-তে যখন সে ড্রিউ ম্যাকেন্টায়ারের মুখোমুখি হলো, তখন ড্রিউ ম্যাকেন্টায়ারের কাছে সেথ রলিন্স তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ হেরে গেল। কিন্তু নিজের চ্যাম্পিয়নশিপ হেরে গিয়েও সে তার কথা থেকে পিছু পা হয়নি, কারণ সেই রাতেরই মেন ইভেন্টে যখন আবার রোমান রেইন্সের সামনাসামনি হলো কোডি রোডস, আর সেই সময় যখন আবার রোমান রেইন্সের পুরো শক্তি কোডি রোডসের এগেনস্টে ছিল, তখন সেই ম্যাচেও কোডি রোডসের শিল্ড হিসেবে কাজ করতে এসেছিল সেথ ফ্রিকিন রলিন্স।
আর বলা যেতে পারে সেথ রলিন্সের কারণেই রোমান রিংস ডিস্ট্র্যাক্ট হলো, আর যেই চিয়ার শটটা হয়তো কোডি রোডসকে মারার কথা ছিল সেই চিয়ার শটটা রোমান রিংস মেরে দিল সেথ রলিন্সকে, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে কোডি রোডস রোমান রিংসকে হারিয়ে হয়ে গেল ব্র্যান্ড নিউ আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন। তার স্বপ্ন পূরণ হলো, তার বাবার স্বপ্ন পূরণ হলো, তার স্টোরি ফিনিশ হলো, আর এই সব কিছুতে তাকে সাহায্য করলো কে? সেথ ফ্রিকিন রলিন্স। এই ঘটনার পর আমরা রোমান রিংসকে বেশ কয়েক মাস ডাব্লিউডাব্লিউইতে দেখতে পাইনি, আর সেথ রলিন্স ভেবেছিল যে যাই হোক না কেন রোমান রিংসের এই সমস্যার সমাধান সে করে ফেলেছে, আর এখন কোডি রোডসের যুগ শুরু হয়ে গেছিল। কিন্তু ফাস্ট ফরওয়ার্ড টু সামার স্ল্যাম, সেই সময় যখন রোমান রিংসের রিটার্ন হলো তখন রোমান রিংসের সামনে আর একটা সমস্যা তৈরি হয়ে দাঁড়িয়েছিল, আর তার নাম হচ্ছে সোলো সিকোয়া, কারণ সে তখন নিজেকে ট্রাইবাল চিফ ভাবতে শুরু করেছিল। আর সোলো সিকোয়ার বিরুদ্ধে যখন রোমান রিংস লড়াইয়ের ময়দানে নামলো তখন রোমান রিংসকে সাহায্য করলো কে, বা রোমান রিংসের পাশে সবার প্রথমে দাঁড়িয়েছিল কে? না, সেই কোডি রোডস। যেই কোডি রোডসকে জেতানোর জন্য, যেই কোডি রোডসকে জিতিয়ে রোমান রিংসের শক্তিকে সম্পূর্ণভাবে বিনাশ করার জন্য সেথ রলিন্স কোডি রোডসকে সাহায্য করেছিল। কিন্তু সেই কোডি রোডসই এবার রোমান রিংসের সাথে দাঁড়িয়েছিল, রোমান রিংসের পাশে দাঁড়িয়েছিল, আর তারা দুজন একসাথে একটা ম্যাচে কম্পিট করছিল এগেনস্ট সোলো সিকোয়ার টিম। তো এই জিনিসটা সেথ রলিন্সের একদমই ভালো লাগেনি। সেথ রলিন্সের মতে যেই শক্তিকে নষ্ট করার জন্য সেথ রলিন্স নিজেকে স্যাক্রিফাইস করলো, যেই শক্তিকে নষ্ট করে কোডি রোডসের স্বপ্ন পূরণ করার জন্য সেথ রলিন্স নিজের শিল্ড হয়ে কাজ করলো, সেই শক্তিকে আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ কোডি রোডস নিজের হাতে করে দিল। কিন্তু কোডি রোডসের এই বিষয়ে মতামতটা একটু ভিন্ন। কোডি রোডস মনে করে যে প্রত্যেকটা মানুষই নিজেকে বদলাতে চায়, প্রত্যেকটা মানুষই সময়ের সাথে সাথে পরিণত হয়, আর প্রত্যেকটা মানুষই সময়ের সাথে সাথে নিজের ভুল বুঝতে পারে, তাই সবাইকে একটা সুযোগ করে দেওয়া দরকার। আর সেই কারণে রোমান রিংসকেও কোডি রোডস একটা সুযোগ করে দিয়েছিল। কিন্তু যাই হোক না কেন, মূল কথা হলো এইটা যে এই জিনিসটা সেথ রলিন্সের মোটেই ভালো লাগেনি, আর যেই কারণটার জন্য সেথ রলিন্স নিজেকে স্যাক্রিফাইস করেছিল সেথ রলিন্সের মনে হয়েছে যে সেটা পুরোটাই জলে ভেসে গেল। কিন্তু যাই হোক না কেন, এরপর বেশ কয়েক মাস বা কয়েক বছর সেথ রলিন্স আর কোডি রোডস একে অপরের সামনাসামনি আসেনি। কিন্তু ফাইনালি এই বছরের ক্রাউন জুয়েলে, যেখানে কিনা ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে, সেই ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপ যেটা প্রথমবারের জন্য যখন হয়েছিল তখন সেটাকেও জিতেছিল আমাদের আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস, তাও কি না গান্থারকে হারিয়ে। তো সেই ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপের জন্য আবার যখন ম্যাচ হতে চলেছে এই বছর, মানে 2025-এ, তখন আবার আমাদের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হচ্ছে দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস, আর তার সামনে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যে আসতে চলেছে সে হলো সেথ ফ্রিকিন রলিন্স। মানে আবার সেই দুই পুরনো রাইভেল, সেই দুই পুরনো এনিমি যারা কিনা একটা সময় একসাথে কাজ করেছিল, তারা আবার একে অপরের সামনাসামনি দাঁড়িয়ে আছে। কিন্তু এইবার সেথ রলিন্স আর পুরনো কোনো কথা ভোলেনি, সেথ রলিন্স তার সেই স্যাক্রিফাইসের কথা ভোলেনি, যেই স্যাক্রিফাইসকে তার মতে কোডি রোডস পুরোপুরি জলে ভাসিয়ে দিয়েছে। তো সেই স্যাক্রিফাইসের কথাও সেথ রলিন্স ভোলেনি, আর সেথ রলিন্সের পুরনো সব কথা মনে আছে। আর এইবার সেই বদলাটা সেথ রলিন্স নিতে চায়, আর কোডি রোডস নিজের যে রেকর্ড সেথ রলিন্সের এগেনস্টে সেটাকে বজায় রাখতে চায়, কারণ কোডি রোডসের মাথায় এখনও আছে যে যাই হয়ে যাক না কেন, যখন সেথ রলিন্স আর কোডি রোডসের ইনরিং ম্যাচের কথা আসে তখন এখনও কোডি রোডসের কাছে আপার হ্যান্ড আছে, কারণ এখনও স্কোর তাদের মধ্যে 3-0, 3 ফর কোডি রোডস, 0 ফর সেথ ফ্রিকিন রলিন্স। কিন্তু এইবার স্টেক আরও হাই, কারণ এইবার সেথ রলিন্স আর একা নেই, সেথ রলিন্সের সাথে আছে সেই রোমান রিংসের পুরনো ওয়াইজ ম্যান, তার এখন অরেকল, মানে বর্তমান অরেকল পল হেমন। আর শুধু তাই নয়, সে ডাব্লিউডাব্লিউর ফিউচারকেও ডিফাইন করতে চায়, তাই তার সাথে আছে তার ভিশন রূপে কাদের, ব্রন ব্রিকার আর ব্রনসন রিড। তো তারাও এখন তার সাথে আছে, আর সে এখন ডাব্লিউডাব্লিউকে লিড করতে চাইছে ইন দ্য ফিউচার, আর সে মনে করে ডাব্লিউডাব্লিউর ফিউচার তার হাত ধরেই আসবে। কিন্তু আবার তার সামনে এসে দাঁড়িয়েছে কোডি রোডস, যেও নিজেকে ডাব্লিউডাব্লিউর ফিউচার মনে করে, যে ডাব্লিউডাব্লিউর মেন গাই বলে মনে করে নিজেকে। কিন্তু সেথ রলিন্স তাকে এটা মনে করে দিতে চায় যে কোডি রোডস কখনোই ডাব্লিউডাব্লিউর মেন গাই ছিল না, পোস্টার বয় ছিলই না, সেইটা সবসময় ছিল সেথ রলিন্স। কিন্তু কোডি রোডসও তো ছাড়ার পাত্র না, কারণ কোডি রোডসও বারবার সেথ রলিন্সকে মনে করিয়ে দিতে চাইছে যে যতবার ইনরিং কম্পিটিশনে তারা একে অপরের মুখোমুখি হয়েছে ততবার কোডি রোডসেরই পাল্লা বেশি ভারী থেকেছে, আর বারবার তাকে তাদের সেই স্কোরটা মনে করিয়ে দিতে চাইছে, যেটা হলো 3-0, 3 ফর কোডি রোডস, 0 ফর সেথ ফ্রিকিন রলিন্স।
কিন্তু এইবার সেথ রলিন্স আরও বেশি সিরিয়াস, আর এইবার সেথ রলিন্স চায় যাতে সে কোডি রোডসকে এইবার অন্তত হারাতে পারে। আর এইবার কোডি রোডসকে হারানো তার কাছে একটা বলা যেতে পারে শুধু মিশন না, তার কাছে একটা দরকার। আর সে যদি এইবার কোডি রোডসকে হারাতে না পারে তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। কিভাবে সেটাই বলবো এই ভিডিওতে, তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. তো ভাগ্যের পরিহাসে যখন আবার ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য, চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচের জন্য সেথ রলিন্স আর কোডি রোডস একে অপরের মুখোমুখি হয়েই গেছে, তখন থেকেই আমরা দেখতে পাচ্ছি যে সেথ রলিন্স আরও বেশি সিরিয়াস হয়ে গেছে। সেথ রলিন্সের ক্যারেক্টারে একটা সিরিয়াসনেস এসেছে, আর সে যেন সবসময় কিছু একটা ভেবে চলেছে। যদিও তার কাছে এখন পল হেমান আছে, কিন্তু পল হেমানও যেন সেথ রলিন্সের সেই ভাবনাটাকে কমাতে পারছে না, তার সেই চিন্তাটাকে দূর করতে পারছে না। আর গতকালের রতে আমরা একটা সেগমেন্ট দেখেছিলাম সেথ রলিন্স আর পল হেমানের মধ্যে, যেখানে সেথ রলিন্স পল হেমানকে একটা সোজা প্রশ্ন করেছিল যে কি হবে যদি আমি আবার কোডি রোডসের কাছে হেরে যাই। তো প্রথম দিকে তো পল হেমান সেথ রলিন্সকে মাখন লাগানোর চেষ্টা করছিল, যেটা তো হতেই পারে না, এটা অসম্ভব, কোডি রোডসের কাছে সেথ রলিন্স হারবেই না। কিন্তু সেথ রলিন্স জানতো এতটা ইজি না, কারণ সেথ রলিন্সের মাথাতেও তাদের স্কোরটা সবসময় ঘুরছে। তো সেই কারণে সেথ রলিন্স পল হেমানকে জিজ্ঞাসা করছিল যে কি হবে যদি আমি এই ম্যাচে আবার হেরে যাই কোডি রোডসের কাছে। তো আলটিমেটলি পল হেমান তার মুখ খোলে, আর পল হেমান সেথ রলিন্সকে বলে যে এইবার যদি সেথ রলিন্স কোডি রোডসের কাছে হেরে যায় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। রাসেলমেনিয়াতে রোমান রিংসকে ধোকা দেওয়ার পর থেকে তারা যেই জিনিসটাকে বিল্ড করে এসেছে এতদিন, সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এমনকি ব্রন ব্রিকার আর ব্রনসন রিডের ভরসাও সেথ রলিন্সের উপর থেকে উঠে যাবে। তারা সেথ রলিন্সকে অ্যাজ আ লিডার কখনোই মনে করতে পারবে না। আর এই যে সেথ রলিন্স মনে করছে ডাব্লিউডাব্লিউর ফিউচার তার হাত ধরে আসবে, সেটাও আর কখনো হয়তো পসিবল হবে না। তাই সেথ রলিন্স এই ম্যাচটা কিছুতেই হারতে পারে না। তাই পল হেমান বারবার সেথ রলিন্সকে বলছে যে প্লিজ ডু ইউর সেলফ আ ফেভার অ্যান্ড উইন দিস। মানে সেথ রলিন্সের কাছে এইবার হারাটা কোনো অপশানই না, সেথ রলিন্সের কাছে এইবার জয়টাই একমাত্র অপশান। আর এই ম্যাচটা সেথ রলিন্সকে এবার জিততে হবেই হবে। কিন্তু সব কিছু তো পল হেমান বলে দিয়েছিল, কিন্তু একটা জিনিস পল হেমান বলেনি, যে যদি সেথ রলিন্স আবার কোডি রোডসের কাছে হেরে যায় তাহলে পল হেমান কি করবে। তো যখন সেই প্রশ্নের উত্তর না দিয়ে পল হেমান চলে যাচ্ছিল, তখন সেথ রলিন্স পল হেমানকে আবার জিজ্ঞাসা করে যে পল, তুমি সবার কথা বললে কিন্তু তুমি একজনকে তো নিলে না এইসব ইকুয়েশনে, আর যেটা হলো তুমি নিজে। তো আবার আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি হবে যদি আমি এই ম্যাচে হেরে যাই। তো পল হেমান আবার প্রথম দিকে সেথ রলিন্সকে মোটিভেট করার চেষ্টা করছিল যে পল হেমান হলো সেথ রলিন্সের সিক্রেট ওয়েপন, হ্যানা ম্যানা তানা। কিন্তু সেথ রলিন্স আবার বলল যে আমি তোমাকে একটা সোজা প্রশ্ন করেছি, আর আমি তোমার কাছে একটা সোজা উত্তর চাই, যে কি হবে যদি আমি এই ম্যাচে কোডি রোডসের কাছে হেরে যাই। তখন পল হেমান একটা কথা বলে, যেটা হলো অ্যাট সাম পয়েন্ট, মানে কোনো একটা সময় আমাকে তাহলে এটা আবার বিচার করতে হবে যে আমি তোমাকে কেন চুজ করলাম ওভার রোমান রেইন্স। আর এইটা হলো সব থেকে বড় ব্যাপার, কারণ পল হেমান এটা সেথ রলিন্সের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে পল হেমানও সেথ রলিন্সকে বিশ্বাস করেই রোমান রেইন্সের মতো ক্যারেক্টারকে ছেড়ে সেথ রলিন্সের সাথে নিজেকে জয়েন করিয়েছে বা নিজেকে যুক্ত করেছে। তো এরপর যদি আবার সেথ রলিন্স কোডি রোডসের কাছে হেরে যায় তাহলে পল হেমানকেও কোনো একটা সময়ে সেটা ভাবতে হবে যে সে কি রোমান রেইন্সকে ছেড়ে ঠিক কাজ করলো, আর সে কি রোমান রেইন্সকে ছেড়ে সেথ রলিন্সের কাছে এসে ঠিক কাজ করলো। মানে সেথ রলিন্সের উপর এখন একটা হিউজ প্রেশার আছে, আর সেথ রলিন্সকে এখন শুধু নিজেকে প্রমাণ করলে হবে না, নিজের সাথে সাথে বাকিদের কাছেও নিজেকে প্রমাণ করতে হবে যে সেথ রলিন্স অ্যাকচুয়ালি যে কথাগুলো বলে সেই কথাগুলো সে শুধু মুখেই বলে না, অ্যাকচুয়ালি সে কথাগুলোকে মিন করে। আর অ্যাকচুয়ালি সেথ রলিন্সের হাত ধরেই ডাব্লিউডাব্লিউর ফিউচার আসতে চলেছে, আর সেথ রলিন্স ক্যাপেবল কোডি রোডসকে হারানোর জন্য। আর এই যে তাদের মধ্যে যে স্কোর কার্ড চলছে সেটাকে 3
ওয়ান করার জন্য। আর এইবারের জয়টা এই কারণেই সেথ রলিন্সের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এইবার যদি সেথ রলিন্স হেরে যায়, সে শুধু ম্যাচে হারবে না, সে নিজের ক্যারেক্টারকে হারিয়ে ফেলবে, সে তার উপর থেকে সবার ভরসা হারিয়ে ফেলবে, সে তার অরাকেলকেও হয়তো কোনো একটা পয়েন্টে এসে হারিয়ে ফেলবে। হ্যাঁ, যেহেতু পল হেমান বলেছে যে অ্যাট সাম পয়েন্ট, মানে কোনো একটা সময় গিয়ে পল হেমান ভাববে, তার মানে এইটা হবে না যে সেথ রলিন্স যদি কোডি রোডসের কাছে এই ম্যাচে হেরে যায় তাহলে সাথে সাথে সবাই সেথ রলিন্সকে ছেড়ে চলে যাবে। তারা হয়তো সেথ রলিন্সের উপর ডাউট করবে, কিন্তু বেশ কিছুটা সময় সেথ রলিন্সের সাথেই থাকবে, কিন্তু বারবার তাদের মাথায় এই কথাটা ঘুরতে থাকবে, অ্যাকচুয়ালি কি এর সাথে থাকা আমাদের দরকার, এই কি অ্যাকচুয়ালি যেই কথাটা মুখে বলে সেটা করে দেখাতে সক্ষম। তো সেথ রলিন্সের কাছে এই জন্য একটা হিউজ প্রেশার আছে যে এই ম্যাচটা তাকে জিততেই হবে। আর তার থেকে বড় কথা হলো লাস্ট টাইম যখন সে আর বেকি লিঞ্চ একটা ম্যাচে কম্পিট করেছিল, সেই ম্যাচেও সেথ রলিন্স হেরেই গেছে। যদিও সেখানে সেথ রলিন্স নিজে হারেনি, বেকি লিঞ্চের জন্য আর কি সেথ রলিন্স হেরে গেছিলো, কিন্তু যাই হোক না কেন, হার তো হারই। তো অলরেডি একটা ম্যাচ সেথ রলিন্স হেরে বসে আছে, আর পরপর দুটো প্রিমিয়াম লাইভ ইভেন্টে পরপর দুটো হার সেথ রলিন্সের ক্যারেক্টারের জন্য কোনো দিনই ঠিক কাজ হবে না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এটাই যে তার সামনে এখন দাঁড়িয়ে আছে ডাব্লিউডাব্লিউইর গোল্ডেন বয় কোডি রোডস। আর কোডি রোডসও এই ম্যাচটা তো হারার জন্য নামবে না। কোডি রোডসও চাইবে আগের বছর যেই চ্যাম্পিয়নশিপটা সে প্রথমবারের জন্য জিতেছিল, সেই চ্যাম্পিয়নশিপটা আবার নিজের কাছে রাখতে, বা সেই চ্যাম্পিয়নশিপটাকে রিটেন করতে। আর তাদের মধ্যে যে স্কোর কার্ডটা চলছে, সেই স্কোর কার্ডটাকে 4-0 করে এইটা প্রমাণ করতে যে যখনই কোডি রোডস আর সেথ রলিন্সের ম্যাচ হবে না কেন, তখন কোডি রোডসই থাকবে সেথ রলিন্সের সুপিরিয়ার। তো এই কারণে এই ম্যাচটা বিশাল গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেথ রলিন্সের কাছে। আর সেথ রলিন্সের কাছে এই ম্যাচে হার কোনো অপশানই নয়। সেথ রলিন্সের কাছে এই ম্যাচে একটাই অপশন আছে, আর সেই অপশনটার সাথেই সেথ রলিন্সকে এই ম্যাচে নামতে হবে, সেটা হচ্ছে এই ম্যাচটা সেথ রলিন্সকে জিততেই হবে। এই ম্যাচটা জেতা ছাড়া সেথ রলিন্সের কাছে আর কোনো অপশন নেই, কারণ এই ম্যাচে যদি সেথ রলিন্স হেরে যায় তাহলে আমরা বলতে পারি সেথ রলিন্সের জন্য সব কিছু শেষ হতে চলেছে। তো অ্যাকচুয়ালি হয়তো স্টোরি লাইনটা তখনই ইন্টারেস্টিং হবে যখন সেথ রলিন্স এই ম্যাচটা হেরে যাবে, কারণ তারপর সেথ রলিন্সের সাথে কী হয় সেটাই দেখা ফিউচারের জন্য ইন্টারেস্টিং বিষয় হবে। কিন্তু যদি আমরা সেথ রলিন্সের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে এই ম্যাচে হার সেথ রলিন্স কখনোই চাইবে না, বা এই ম্যাচে হার সেথ রলিন্সের কাছে কখনোই একটা অপশান থাকবে না। তাই এই ম্যাচটা তো সেথ রলিন্সকে জিততে হবেই হবে, কিন্তু সেটা কি সম্ভব করে দেখাতে পারবে সেথ রলিন্স? সেথ রলিন্স কি পারবে এই 3-0 স্কোর কার্ডটাকে 3-1 করে দেখাতে? সেথ রলিন্স কি পারবে ফাইনালি কোডি রোডসকে হারিয়ে এটা প্রমাণ করতে যে অ্যাকচুয়ালি সেথ রলিন্সই হচ্ছে ডাব্লিউডাব্লিউইর ফিউচার, আর সেথ রলিন্সের অ্যারাউন্ডেই ডাব্লিউডাব্লিউই ঘোরে? আর পল হেমান এই কথাটাও বলেছিল যে যদি এই নেটফ্লিক্স এরাটাকে সেথ রলিন্সের অ্যারাউন্ডে ঘোরাতে হয় বা সেথ রলিন্সের কথায় চালাতে হয়, তাহলেও এই ম্যাচটা সেথ রলিন্সকে জিততে হবেই হবে। তাই এই ম্যাচে জেতা ছাড়া সেথ রলিন্সের হাতে আর কোনো অপশন নেই। এবার সেটা হবে কি হবে না সেটা দেখার জন্য আমাদের ক্রাউন জুয়েলে টিউন ইন করতে হবে, ক্রাউন জুয়েলের এই চ্যাম্পিয়নশিপ ম্যাচটায় টিউন ইন করতে হবে। আর এই ম্যাচে কে জিততে পারে, আমার ফাইনাল প্রেডিকশন কি সেটা আমি আমার প্রেডিকশন ভিডিওতেই বলবো। কিন্তু এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো কি না অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে যেতে ভুলো না। আর এই চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।